এখন প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 নম্বর প্রশ্নের মান 2, এটি আরম্ভ হচ্ছে পৃষ্ঠা 25। 1 নম্বর প্রশ্ন, আইন বলতে কি বোঝো? উইলসন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইন বলতে মানুষের আচরণ ও চিন্তার সেই সব অংশকে বোঝায় যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যা সুস্পষ্ট ও সরকার দ্বারা সমর্থিত। 2 নম্বর প্রশ্ন, হল্যান্ড আইন বলতে কি বুঝিয়েছেন? হল্যান্ড বলেছেন যে সার্বভৌম মানুষের বাহ্যিক আচার আচরণের ওপর নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা যেসব নিয়মকানুন প্রয়োগ করে তাকেই বলা হয় আইন। 3 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো? রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল আইন, কিন্তু ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থেই আইন শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায়। ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায়। 4 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝো? রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন শব্দটি প্রযুক্ত হয় না, কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতি হল রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। 5 নম্বর প্রশ্ন, নৈতিক আইন কাকে বলে? নৈতিক আইন হল সেই সব আইন যা মানুষের আচার আচরণ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট এবং সেই সব বিষয় সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট নিয়ম কানুন সমূহ। 6 নম্বর প্রশ্ন, বার্কার ন্যায়ের কোন সংজ্ঞা প্রদান করেছেন? বার্কারের মতে রাষ্ট্রের সাহায্যে মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হল ন্যায়। এই কারণে ন্যায়ের শাসন অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। ন্যায়ভিত্তিক সমাজের স্বার্থে রাষ্ট্রীয় আইনকে মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করা দরকার বলে তিনি মনে করতেন। 7 নম্বর প্রশ্ন, মার্কস এঙ্গেলস আইন বলতে কি বুঝিয়েছেন? মার্কস এঙ্গেলস মন্তব্য করেছেন, যেসব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা সংগঠিত করে না, তারা নিজেদের ইচ্ছাকেই সার্বজনীন ইচ্ছা হিসাবে অর্থাৎ রাষ্ট্রীয় ইচ্ছা বা আইন হিসাবে প্রতিষ্ঠা করে। পুরো বক্তব্যটি উদ্ধৃতির মধ্যে দেওয়া। 8 নম্বর প্রশ্ন, স্টোয়িকরা প্রাকৃতিক আইনের কি সংজ্ঞা প্রদান করেছেন? স্টোয়িক দার্শনিকরা প্রাকৃতিক আইন, ন্যাচারাল ল কে প্রকৃত আইন বলে মনে করতেন। তাদের মতে রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে প্রাকৃতিক আইনের অবস্থান। প্রাকৃতিক আইন বলতে তারা এমন এক ধরনের আইনকে বোঝাতে চেয়েছেন যার ভিত্তি হলো বিশুদ্ধ যুক্তি, পিওর রিজন, অথবা এমন এক নিয়ম যা বিশ্ব প্রকৃতিতে অভিব্যক্ত। পৃষ্ঠা 26, প্রশ্ন 9, সরকারি এবং বেসরকারি আইন বলতে কি বোঝো? রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে সরকারি আইন বলে, কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয় এমন আইনকে বেসরকারি আইন বলে অভিহিত করা হয়। 10 নম্বর প্রশ্ন, সাংবিধানিক আইন বলতে কি বোঝো? অধ্যাপক গিলক্রিস্টের মতে যেসব নীতির উপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে সেগুলো হলো সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন। সাংবিধানিক আইন 1 লিখিত এবং 2 অলিখিত, এই 2 ধরনের হতে পারে। 11 নম্বর প্রশ্ন, প্রশাসনিক আইন বলতে কি বোঝো? অধ্যাপক ডাইসি প্রশাসনিক আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে প্রশাসনিক আইন হলো এমন কতগুলো নিয়মের সমষ্টি যেগুলো ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। ফ্রান্সে এরূপ আইন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নাগরিকদের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 12 নম্বর প্রশ্ন, ফৌজদারি আইন বলতে কি বোঝো? সরকারি আইনের তৃতীয় ধরন হলো ফৌজদারি আইন।
সমাজে আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা, নাগরিক জীবনে নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ডাজ্ঞা দেওয়ার জন্য যে আইন প্রণীত হয় সেগুলিকে ফৌজদারি আইন বলে। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় আইনকে কি কি ভাগে ভাগ করা যায়? জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে দুভাগে ভাগ করা যায়, যথা 1 সরকারি আইন পাবলিক ল এবং 2 বেসরকারি আইন প্রাইভেট ল। 14 নম্বর প্রশ্ন, আইনের প্রকৃতি সম্পর্কে বার্কারের অভিমত কি? কেবল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, ঘোষিত ও প্রযুক্ত বলেই কোনো আইনকে আদর্শ আইন বলে গণ্য করা উচিত নয় বলে বার্কার অভিমত ব্যক্ত করেছেন। তার মতে আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য উভয়ই বর্তমান থাকা প্রয়োজন। বৈধতা বলতে আইনের পেছনে সার্বভৌম শক্তির অধিকারী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন ও সমর্থনকে বোঝায়। আবার সামাজিক ন্যায়নীতি বোধের ওপর আইনের প্রতিষ্ঠাকে নৈতিক মূল্য বলা হয়। 15 নম্বর প্রশ্ন, আইনকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? আইনের শ্রেণীবিভাজনের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ঐক্যের অভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। কেউ কেউ আইনকে 3টি ভাগে ভাগ করেন, যথা 1 প্রাকৃতিক আইন ন্যাচারাল ল, 2 জাতীয় রাষ্ট্রীয় আইন ন্যাশনাল মিউনিসিপ্যাল ল এবং 3 আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল। 16 নম্বর প্রশ্ন, সরকারি আইনকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? সরকারি আইন 3 ভাগে বিভক্ত, যথা সাংবিধানিক আইন কনস্টিটিউশনাল ল, 2 প্রশাসনিক আইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং 3 ফৌজদারি আইন ক্রিমিনাল ল। 17 নম্বর প্রশ্ন, সরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝায়? সরকারি আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়ম যেগুলো অন্তঃরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার কার্যকলাপ ও তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক প্রভৃতিকে নিয়ন্ত্রণ করে। 18 নম্বর প্রশ্ন, সরকারি আন্তর্জাতিক আইনকে কভাগে ভাগ করা যায় এবং কি কি? সরকারি আন্তর্জাতিক আইন 3 ভাগে বিভক্ত, যথা 1 শান্তি সংক্রান্ত আইন ল অফ পিস, 2 যুদ্ধ সংক্রান্ত আইন ল অফ ওয়ার এবং 3 নিরপেক্ষতা সংক্রান্ত আইন লস অফ ন্যাচুরালিটি, লস অফ নিউট্রালিটি। 19 নম্বর প্রশ্ন, বেসরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো? কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থকে কেন্দ্র করে 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ বাঁধলে তার নিষ্পত্তির জন্য যেসব আইন রয়েছে সেগুলিকে বেসরকারি আন্তর্জাতিক আইন বলা হয়। 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে কি কি ভাগে ভাগ করা যায়? আন্তর্জাতিক আইনকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 সরকারি আন্তর্জাতিক আইন পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং 2 বেসরকারি আন্তর্জাতিক আইন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। 21 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে কারা আইন বলে স্বীকার করেন? যারা আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে মনে করেন তাদের মধ্যে হেনরি মেইন, স্যাভিনি প্রমুখ ঐতিহাসিক এবং হল, লরেন্স, ওপেনহাইম, বিয়ারলি, ফ্রেনউইক, কেলসেন, পোলক প্রমুখ আন্তর্জাতিক আইনবিদ রয়েছেন। 22 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে আইন বলে কারা স্বীকার করেন না? হবস, অস্টিন, হল্যান্ড, সলসবেরি প্রমুখ আইনের বিশ্লেষণমূলক মতবাদের প্রবক্তা আন্তর্জাতিক আইনকে আদৌ আইন বলে মনে করেন না। 23 নম্বর প্রশ্ন, আ থিওরি অফ জাস্টিস কে কবে প্রকাশ করেন? নয়া উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা জন রলস 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর আ থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে এক নতুন ধারণার অবতারণা করেন। 24 নম্বর প্রশ্ন, আইনের উৎসগুলি কি কি? আইন হঠাৎই রাষ্ট্রশক্তির দ্বারা গড়ে ওঠেনি। আইন গড়ে ওঠার পেছনে কতগুলো উৎস কাজ করেছে, যেমন 1 প্রথা, 2 ধর্ম, 3 আদালতের সিদ্ধান্ত, 4 বিজ্ঞানসম্মত আলোচনা, 5 ন্যায়নীতি এবং 6 আইনসভা। পৃষ্ঠা 27। প্রশ্ন 25, আইনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
আইনের বৈশিষ্ট্য হলো: 1. আইন বলতে এমন কতগুলি নিয়মকানুনকে বোঝায় যা সকলে মেনে চলে। 2. মানুষের বাহ্যিক আচার আচরণ আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। 3. আইন সর্বজনীন, আইন সার্বভৌম শক্তির দ্বারা প্রযুক্ত হয়। 5. আইন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। 26 নম্বর প্রশ্ন, আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি পার্থক্য হলো: 1. আইন সবসময়ই সুসংবদ্ধ এবং সুস্পষ্টভাবে বিদ্যমান, কিন্তু নৈতিক বিধি তা নয়, কারণ নৈতিক বিধির সঙ্গে মানসিক অনুভূতি, মননশীলতা, মানুষের চিন্তাভাবনা প্রভৃতি জড়িত থাকে। 2. আইন হলো সার্বজনীন বিষয়, কারণ সার্বভৌম শক্তি সকল মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তা প্রণয়ন করে। অপরদিকে নৈতিক বিধি সার্বজনীন বিষয় নয়, তা ব্যক্তিকেন্দ্রিক। নৈতিক বিধির সঙ্গে মানুষের ব্যক্তিগত বিবেকবোধ জড়িত থাকে। 27 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক বা স্বাভাবিক আইন কাকে বলে এবং কেন? প্রাকৃতিক বা স্বাভাবিক আইন, ন্যাচারাল ল, বলতে সেই সব আইনকে বোঝায় যার দ্বারা প্রাকৃতিক ঘটনার মধ্যে সংঘটিত কার্যকারণের সঙ্গে সম্পর্ক রক্ষিত হয় এবং কার্যকর করে। মানুষ বা সার্বভৌম শক্তি এই আইনের সৃষ্টিকর্তা নয়। তাছাড়া এই আইন সার্বভৌম শক্তির দ্বারা সমর্থিত নয়। সার্বভৌম শক্তি একে প্রয়োগও করে না। এই আইন দ্বারা মানুষের ন্যায় নীতিবোধের প্রকাশ ঘটে বলে একে স্বাভাবিক বা প্রাকৃতিক আইন বলে। 28 নম্বর প্রশ্ন, স্বাভাবিক আইনের কয়েকজন প্রবক্তার নাম করো। প্রাচীন যুগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং আধুনিক যুগে বোঁদা, হবস, লক, রুসো প্রমুখ স্বাভাবিক আইনের প্রবক্তা। 29 নম্বর প্রশ্ন, আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024-এ WBCHSC-তে এসছিল, লেখা আছে। আচ্ছা, আইনের বৈশিষ্ট্য হলো: 1. আইন বলতে এমন কতগুলো নিয়মকানুনকে বোঝায় যা সকলে মেনে চলে। 2. মানুষের বাহ্যিক আচার আচরণ আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইন কাকে বলে? আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব নিয়ম, রীতিনীতি, প্রথা প্রভৃতি সার্বভৌম রাষ্ট্রগুলির আচরণকে নিয়ন্ত্রণ করে সেগুলিকে বলা হয় আন্তর্জাতিক আইন। ওপেনহাইম বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সভ্য দেশগুলো পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য যেসব প্রথা, রীতিনীতি, নিয়মকানুন মেনে চলে সেগুলিকে বলা হয় আন্তর্জাতিক আইন। 31 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তার নাম করো। আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তা হলেন ওপেনহাইম, ফেনউইক, লরেন্স, হেনরি মেইন প্রমুখ। 32 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের কয়েকটি উৎসের উল্লেখ করো। আন্তর্জাতিক আইনের উৎসগুলি হল: আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে রচিত নিয়মাবলী। 2. সভ্য রাষ্ট্রসমূহ দ্বারা সমর্থিত আইনের সাধারণ নিয়মসমূহ। 3. আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ। 4. বিভিন্ন আইন বিশারদ কর্তৃক রচিত আইনের রচনা। এবং 5. আন্তর্জাতিক প্রথা ইত্যাদি। 33 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের সপক্ষে দুটি যুক্তি দাও। আন্তর্জাতিক আইনের সপক্ষে দুটি যুক্তি হলো: 1. বিশ্বের সকল রাষ্ট্র যাতে আন্তর্জাতিক আইন মান্য করে সে ব্যাপারে সম্মিলিত জাতিপুঞ্জ তৎপর। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন প্রয়োগের ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করে। 2. আন্তর্জাতিক ক্ষেত্রে কখনো কখনো কোনো রাষ্ট্র আইন ভঙ্গ করলেও আন্তর্জাতিক আইনের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। 34 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের বিপক্ষে দুটি যুক্তি দাও। আন্তর্জাতিক আইনের বিপক্ষে দুটি যুক্তি হলো: 1. রাষ্ট্রীয় আইন অমান্যকারীকে শাস্তি ভোগ করতে হয়। এই শাস্তি বল প্রয়োগের মাধ্যমে প্রযুক্ত হয়। প্রযুক্ত হয়, কিন্তু আন্তর্জাতিক আইন অমান্যকারী রাষ্ট্রকে বলপ্রয়োগ দ্বারা শাস্তি দেওয়া যায় না। 2. কোনো রাষ্ট্রে রাষ্ট্রীয় আইনসভা আইন প্রণয়নে কাজ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রণয়নের ব্যাপারে এরূপ কোনো আইনসভা নেই। 35 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে সমর্থন করেনি এমন কয়েকজনের নাম করো। হবস, জন অস্টিন,
সলসবেরি, হল্যান্ড প্রমুখ আন্তর্জাতিক আইনকে আইন হিসাবে সমর্থন করতে চাননি। 36 নম্বর প্রশ্ন, রোমান আইন ব্যবস্থায় কত ধরনের আইনের অবস্থিতি লক্ষ্য করা যায়? রোমান আইন ব্যবস্থায় 3 ধরনের আইনের অবস্থিতি লক্ষ্য করা যায়, যেমন 1 পৌর আইন, 2 সার্বজনীন আইন, 3 প্রাকৃতিক আইন বা স্বাভাবিক আইন। 37 নম্বর প্রশ্ন, আ থিওরি অফ জাস্টিস কার রচিত? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উদারনীতিবাদের অন্যতম প্রবক্তা জন রলসের বিখ্যাত গ্রন্থটি হল আ থিওরি অফ জাস্টিস। আ থিওরি অফ জাস্টিস গ্রন্থটি প্রকাশিত হয় 1971 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, সাম্য কি? সাম্য শব্দটি কয়েকটি অর্থকে প্রকাশ করে, যেমন 1 সাম্যের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। 2 রাষ্ট্রীয় আইন দ্বারা সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান। 3 বিভিন্ন অর্থনৈতিক বৈষম্যের অবসান। 4 কোনো প্রকার সুযোগ সুবিধা ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করে না, তা সকলের। 39 নম্বর প্রশ্ন, নেতিবাচক সাম্য ও ইতিবাচক সাম্য বলতে কি বোঝো? নেতিবাচক সাম্য হলো কোনো বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, স্ত্রী পুরুষ, সম্পত্তি প্রভৃতির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসানই হলো নেতিবাচক সাম্য। সকলের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠাকেই বলা হয় ইতিবাচক সাম্য। পৃষ্ঠা 28। 40 নম্বর প্রশ্ন, সাম্যের শ্রেণীবিভাগ করো, অথবা সাম্য কয় প্রকার ও কি কি? সাম্য বিভিন্ন প্রকার হতে পারে, তবে প্রধানত সাম্যকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 স্বাভাবিক সাম্য, 2 সামাজিক সাম্য এবং 3 আইনগত সাম্য। আবার আইনগত সাম্যকে 3 ভাগে ভাগ করা যায়, এ ব্যক্তিগত সাম্য, বি রাজনৈতিক সাম্য এবং সি অর্থনৈতিক সাম্য। 41 নম্বর প্রশ্ন, স্বাভাবিক সাম্য বলতে কি বোঝো? সাম্যের যে ধারণা এ কথা ব্যক্ত করে যে সমস্ত মানুষ সমান হয়ে জন্মেছে, তাকে বলে স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্যের মূল কথা হলো সমাজে কৃত্রিম কোনো প্রকার বৈষম্য থাকবে না। 42 নম্বর প্রশ্ন, সামাজিক সাম্য বলতে কি বোঝায়? সাম্যের যে ধারণা অনুসারে জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা অনুযায়ী প্রত্যেক মানুষ সমাজের কাছে সমান, তাকে বলে সামাজিক সাম্য। অর্থাৎ সামাজিক সাম্য অনুসারে জাতিগত বিভেদ, বর্ণগত বৈষম্য ও ধর্মীয় কারণে কোনরূপ পার্থক্য করা হয় না। 43 নম্বর প্রশ্ন, অধ্যাপক বার্কার সাম্য বলতে কি বুঝিয়েছেন? অধ্যাপক বার্কার বলেছেন, সাম্য হলো এমন একটি প্রাপ্ত মূল্য যা ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্য আহরণ করে। তিনি সাম্যকে এমন একটি পরিবর্তনশীল ধারণা বলেছেন যা পরিবেশের আকারে পরিবর্তন ও নতুন রূপ নিতে পারে। 44 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে সাম্য কি? মার্ক্সবাদীরা মনে করেন বৈষম্যমূলক সমাজে সাম্য থাকতে পারে না। দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, ধনতান্ত্রিক সমাজ প্রতিটি স্তরেই রয়েছে এক শ্রেণী থেকে অপর শ্রেণীকে শোষণ করার প্রয়াস। সমাজতান্ত্রিক সমাজে শ্রমিক শ্রেণী ক্ষমতা হাতে পেলে ধীরে ধীরে রাষ্ট্র কাঠামোটির পরিবর্তন ঘটবে এবং শেষে শ্রেণীবিরোধ মিটে গিয়ে শ্রেণীর অবসান ঘটবে, রাষ্ট্র থাকবে না, তখনই প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হবে। 45 নম্বর প্রশ্ন, আইনগত সাম্য বলতে কি বোঝো? সাম্যের যে ধারণা অনুসারে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমমর্যাদার অধিকারী, তাকে বলে আইনগত সাম্য। এই সাম্য অনুসারে সংবিধানে উল্লিখিত অধিকারসমূহ যেমন সকলে সমভাবে ভোগ করতে পারবে, তেমনি বিচারের ক্ষেত্রে কোনো অপরাধীকে বিশেষভাবে শাস্তি ভোগ থেকে অব্যাহতি দেওয়া যাবে না। 46 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত সাম্য বলতে কি বোঝো? যখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক প্রতিপত্তি প্রভৃতি নির্বিশেষে সমাজের সকলেই নিজ নিজ ব্যক্তিত্ব বিকাশের অধিকারগুলি সমভাবে ভোগ করতে পারে, তখন তাকে বলা হয় ব্যক্তিগত সাম্য। 47 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সাম্য বলতে কি বোঝো? নারী পুরুষ, ধনী নির্ধন, জাতি, ধর্ম, বর্ণ
প্রভৃতি নির্বিশেষে যখন প্রতিটি ব্যক্তি রাষ্ট্রের কার্যকলাপে অংশ নেয়ার সম অধিকার লাভ করে তখন তাকে বলা হয় রাজনৈতিক সাম্য। যেমন রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকের নির্বাচন করার অধিকার, 2 নির্বাচিত হওয়ার অধিকার, 3 সরকারকে সমালোচনা করার অধিকার প্রভৃতি। 48 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায়? অর্থনৈতিক সাম্য বলতে কয়েকটি বিষয়কে বোঝায়, যথা সম্পদ বন্টনের ক্ষেত্রে সাম্যনীতির অনুসরণ, 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেক মানুষের পছন্দ ও যোগ্যতা অনুসারে জীবিকা অনুসন্ধানের সুযোগ। 3 নম্বর, ধনী শ্রেণী বা গোষ্ঠীর শোষণের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবিকা নির্বাহের সুবিধা ও সুযোগ। 49 নম্বর প্রশ্ন, হ্যারল্ড লাস্কি সাম্যের কি ধারণা দিয়েছেন? হ্যারল্ড লাস্কি সকলের জন্য সমান সুবিধা বা সুযোগকে সাম্য বলেননি। তার কাছে সাম্য হল মৌলিকভাবে বৈষম্যের অবসানের কার্যকর প্রক্রিয়া। তিনি সাম্যনীতির 3টি অর্থ প্রকাশ করেছেন। 1 সাম্য হল বিশেষ সুযোগ সুবিধার বিলোপ সাধন। 2 সাম্য হল সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। 3 অনুপাত নির্ণয়ের একটি সমস্যা হল সাম্য। 50 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাম্য বলতে কি বোঝো? সাম্যের নীতিকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য বন্ধনীর মধ্যে ইন্টারন্যাশনাল ইকুয়ালিটি বলা হয়। ক্ষুদ্র বৃহৎ, শক্তিধর শক্তিহীন ও সম্পদশালী সম্পদহীন রাষ্ট্রসমূহকে সমমর্যাদা প্রদান করা হলে এরূপ সাম্য প্রতিষ্ঠিত হতে পারে। 51 নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো? সাধারণভাবে স্বাধীনতা হলো এমন কাজের ক্ষমতা যা সমাজের প্রতিটি ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে এরূপ স্বাধীনতার অর্থ হলো স্বেচ্ছাচারিতা বা উচ্ছৃঙ্খলতার নামান্তর। স্বাধীনতা বলতে বোঝায় এমন এক সামাজিক পরিবেশ যেখানে প্রত্যেকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সমান সুযোগ সুবিধা লাভ করে। 52 নম্বর প্রশ্ন, হবহাউস স্বাধীনতা সম্পর্কে কি বলেছেন? হবহাউস স্বাধীনতার বন্টনে বিশ্বাসী। তার মতে স্বাধীনতা সকলের কাছে বন্টন করে দিতে হবে যাতে প্রত্যেক ব্যক্তি তা সমভাবে ভোগের সুযোগ পায়। এক্ষেত্রে আইনকে স্বাধীনতার শর্ত বলা যায়। বন্ধনীর মধ্যে ল ইজ আ কন্ডিশন অফ লিবার্টি বন্ধনী শেষ। এর ফলে 1 সমান সুযোগ সুবিধা লাভ সম্ভব এবং 2 প্রত্যেক ব্যক্তির নিজ ক্ষমতার বিকাশ সাধনের বিশেষ ব্যবস্থা থাকা দরকার। 53 নম্বর প্রশ্ন, বার্কার প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি কি? বার্কারের অভিমত হল, উদ্ধৃতির মধ্যে, রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না। তা হলো সবসময় সকলের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা। উদ্ধৃতি শেষ। সুতরাং কেবল রাষ্ট্রের মধ্যে থেকেই স্বাধীনতার উপলব্ধি সম্ভব। এদিক থেকে বিচার করে স্বাধীনতাকে একটি আইনগত ধারণা হিসেবে চিহ্নিত করা যায়। পৃষ্ঠা 29, 54 নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে লাস্কি কি বোঝাতে চেয়েছেন? অধ্যাপক লাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। পুরো বক্তব্যটি উদ্ধৃতির মধ্যে। 55 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে মন্তেস্কু কি বলেছিলেন? ফরাসি দার্শনিক মন্তেস্কু মন্তব্য করেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানব মনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি। উদ্ধৃতি শেষ। 56 নম্বর প্রশ্ন, রুশোর মতে স্বাধীনতা কি? ফরাসি দার্শনিক রুশোর মতে সব মানুষের, উদ্ধৃতির মধ্যে, প্রকৃত ইচ্ছে বন্ধনীর মধ্যে রিয়েল উইল এর সমন্বয়ে গঠিত সাধারণ ইচ্ছা, উদ্ধৃতির মধ্যে বন্ধনীর মধ্যে জেনারেল উইলের অনুবর্তী হলেই কেবল ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে। 57 নম্বর প্রশ্ন, গ্রিনের মতে স্বাধীনতা কি? ভাববাদী দার্শনিক গ্রিনের মতে স্বাধীনতা বলতে কেবল বাধা নিষেধের অনুপস্থিতিকেই বোঝায় না, মানুষের সদিচ্ছা ও নৈতিকতার পরিপূর্ণ বিকাশের উপযোগী পরিবেশকেও বোঝায়।
58 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক স্বাধীনতা বলতে বার্কার কি বলেছেন? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বার্কার মনে করেন যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়। বার্কারের মতে অর্থনৈতিক ক্ষেত্রে পরাধীন শ্রমিক রাজনৈতিক ক্ষেত্রে কখনোই স্বাধীন হতে পারে না। 59 নম্বর প্রশ্ন, রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গঠনে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায়। নির্বাচিত হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, নিরপেক্ষভাবে সরকারি কাজকর্মের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। 60 নম্বর প্রশ্ন, আইনসঙ্গত স্বাধীনতা বলতে কি বোঝো? রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল আইনসঙ্গত স্বাধীনতা, বন্ধনীর মধ্যে লিগ্যাল লিবার্টি, বন্ধনী শেষ। আইনসঙ্গত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত হয়। এরূপ স্বাধীনতার প্রবক্তাদের মতে কোনো স্বাধীনতাই নিয়ন্ত্রণহীন হতে পারে না। সমাজে বৃহত্তর স্বার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে প্রত্যেকের স্বাধীনতার উপর কিছু না কিছু নিয়ন্ত্রণ আরোপ করে। এরূপ স্বাধীনতা প্রকৃতিগতভাবে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও সুনিয়ন্ত্রিত হয়ে থাকে। 61 নম্বর প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝো? রাষ্ট্র আইনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা স্বীকার করে নিলেও সরকার তার ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে স্বাধীনতার অপব্যবহার করতে পারেন। স্বাধীনতা যাতে সরকার দ্বারা ক্ষুণ্ণ না হয় তার জন্য স্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে যেসব বিশেষ ব্যবস্থা গৃহীত হয় তাকে বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ, বন্ধনীর মধ্যে সেফগার্ডস অফ লিবার্টি, বন্ধনী শেষ। 62 নম্বর প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচগুলি উল্লেখ করো। স্বাধীনতার অপব্যবহার হতে না দিয়ে তাকে সংরক্ষণের যে পদ্ধতি তা হল স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচগুলি হল: 1. সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি, 2. বিচার বিভাগের স্বাধীনতা, 3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, 4. আইনের অনুশাসন, 5. দায়িত্বশীল শাসন ব্যবস্থা, 6. গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি এবং 7. সদা জাগ্রত জনমত প্রভৃতি। 63 নম্বর প্রশ্ন, ভোটদানের অধিকার কোন ধরনের অধিকার? ভোটদানের অধিকার হলো একটা রাজনৈতিক অধিকার। ব্যক্তি রাজনৈতিক অধিকার হিসাবে এই অধিকার রাষ্ট্রের কাছে দাবি করে। 64 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে? যার দ্বারা ব্যক্তি তার জীবন ধারণের অনিশ্চয়তাগুলোকে অপসারণ করতে পারে এবং অভাব থেকে মুক্তি লাভ করে তাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। অর্থনৈতিক স্বাধীনতার কয়েকটি উদাহরণ হল: যোগ্যতার বিচারে কাজ পাওয়ার স্বাধীনতা, উপযুক্ত পারিশ্রমিক লাভের স্বাধীনতা, পীড়িত ও বার্ধক্য অবস্থায় রাষ্ট্রীয় সাহায্য লাভের স্বাধীনতা ইত্যাদি। 65 নম্বর প্রশ্ন, ইতিবাচক স্বাধীনতা ও নেতিবাচক স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতার যে ধারণায় স্বশাসন ও স্বনিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয় তাকে বলা হয় ইতিবাচক স্বাধীনতা। অর্থাৎ ইতিবাচক স্বাধীনতা বলতে বোঝায় এমন একটি নিয়ন্ত্রণবিহীন পরিবেশকে যেখানে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ কোনরূপ বাধা থাকে না। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় সর্বপ্রকার নিয়ন্ত্রণের অপসারণ। 66 নম্বর প্রশ্ন, পৌর স্বাধীনতার দুটি উদাহরণ দাও। ব্যক্তি সমাজবদ্ধভাবে যে স্বাধীনতা ভোগ করে তাই হলো পৌর স্বাধীনতা। দুটি পৌর স্বাধীনতা হলো: 1. বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা এবং 2. পরিবার গঠনের স্বাধীনতা। 67 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে উদারনৈতিক ধারণাটি কোন অর্থ বহন করে? ল্যাটিন শব্দ লিবার থেকে ইংরেজি লিবারালিজম শব্দটি এসেছে, যার অর্থ হলো স্বাধীনতা। তাই ব্যুৎপত্তিগত দিক থেকে উদারনীতিবাদ হলো স্বাধীনতার একটি মতবাদ। উদারনীতিবাদ বলতে এমন এক ধারণা ও মূল্যবোধের সমষ্টিকে বোঝায় যেখানে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি পছন্দ অপছন্দ, সহিষ্ণুতা, আইনের শাসন প্রভৃতিকে গুরুত্ব প্রদান করে। 68 নম্বর প্রশ্ন, জন রলস কবে জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোন দেশের লোক?
জন রলস 1921 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জন রলস মার্কিন যুক্তরাষ্ট্রের লোক ছিলেন। 69 নম্বর প্রশ্ন, আদি অবস্থান উদ্ধৃতির মধ্যে বলতে জন রলস কি বুঝিয়েছেন? আদি অবস্থান বলতে সামাজিক চুক্তির ঐতিহ্যের অনুসরণকে বোঝায়, অর্থাৎ এ হলো প্রাকৃতিক অবস্থার ধারণার পরিশ্রুত রূপ, যার কোনোরূপ ঐতিহাসিক বাস্তবতা নেই। সুতরাং আদি অবস্থান বা অরিজিনাল পজিশন বলতে রলস এমন এক কাল্পনিক অবস্থার কথা বলেছেন যার দ্বারা সকলের মধ্যে চুক্তি সম্পর্কিত ন্যায্যতা ঠিক করা হয়। পৃষ্ঠা 30। 70 নম্বর প্রশ্ন, রলস সামাজিক চুক্তির প্রতি আকৃষ্ট হয়েছিলেন কেন? রলস মনে করেন সমাজে ন্যায়ের সমস্যা মূলে আছে বিভিন্ন সামাজিক সহযোগের মধ্যে দাবি সংক্রান্ত বিরোধ। এই দাবিগুলোর বিরোধের ক্ষেত্রে চুক্তিবদ্ধভাবে যদি সব মিটিয়ে দেওয়া যায় তবে বিরোধের অবসান ঘটতে পারে, আর বিরোধ সমাজ থেকে অবলুপ্ত হলে ন্যায় প্রতিষ্ঠাও সম্ভব হবে। এই কারণেই রলস সামাজিক চুক্তির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। 71 নম্বর প্রশ্ন, ন্যায় স্বচ্ছতা বলতে কি বোঝায়? রলস ন্যায় এবং ন্যায্যতা বা স্বচ্ছতা ধারণা দুটিকে একই অর্থে ব্যবহার করেননি। তিনি মনে করেন ন্যায়ের জন্য চুক্তি হবে ন্যায্য বা স্বচ্ছ, অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে ন্যায় বিচার বা জাস্টিস হবে স্বচ্ছ পদ্ধতির দ্বারা স্বচ্ছ বন্টন। 72 নম্বর প্রশ্ন, রলস ম্যাক্সিমাইন বলতে কি বুঝিয়েছেন? এখানে ম্যাক্সিমাইন কথাটি উদ্ধৃতির মধ্যে আছে। রলস ম্যাক্সিমাইন বা ম্যাক্সিমিন বলতে সর্বাধিক নীতিকে বুঝিয়েছেন। সমাজে সকল প্রকার বৈষম্যের অবসান, সুবিধাভোগীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ প্রভৃতি বোঝাতে গিয়েই তিনি এই শব্দটি ব্যবহার করেন। 73 নম্বর প্রশ্ন, এমন 4 জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো যারা স্বাধীনতাকে সাম্যের পরিপন্থী বলেছেন। যারা স্বাধীনতাকে সাম্যের পরিপন্থী বলেছেন তারা হলেন লর্ড অ্যাক্টন, টকভিল, লেকি প্রমুখ। 74 নম্বর প্রশ্ন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব ঘটে কবে? কোন পরিস্থিতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব ঘটে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব ঘটে অষ্টাদশ শতকের শেষ দিকে। অষ্টাদশ শতকের শেষ দিকে ব্যক্তির উপর উদ্ধৃতির মধ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ উদ্ধৃতি শেষ এর বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব ঘটে। 75 নম্বর প্রশ্ন, গ্রিক পলিটিক্যাল থিওরি বইটি কে লিখেছেন? কবে তা প্রকাশিত হয়? গ্রিক পলিটিক্যাল থিওরি বইটি লিখেছেন বার্কার। বইটি প্রকাশিত হয় 1917 খ্রিস্টাব্দে। 76 নম্বর প্রশ্ন, রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে? যে স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সুবিধা লাভের স্বাধীনতা ভোগ করে তাকে বলে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতার কয়েকটি উদাহরণ হলো: 1. প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভোটদানের স্বাধীনতা, 2. নির্বাচনের প্রার্থী হিসাবে যোগদানের স্বাধীনতা, 3. সভা গঠনের স্বাধীনতা, 4. ব্যক্তির পছন্দ অনুসারে মতাদর্শের বিশ্বাসের স্বাধীনতা প্রভৃতি। 77 নম্বর প্রশ্ন, ধনতান্ত্রিক সমাজে স্বাধীনতার ধারণাটি কিরূপ? ধনতান্ত্রিক সমাজে মুষ্টিমেয় ব্যক্তির স্বাধীনতা ভোগের আকাঙ্ক্ষা এত প্রবল যে সমাজের অধিকাংশ মানুষ স্বাধীনতা ভোগ থেকে বঞ্চিত হয়। ধনতান্ত্রিক সমাজে পৌর ও রাজনৈতিক অধিকারী স্বীকৃতি আর অর্থনৈতিক স্বাধীনতা উপেক্ষিত। অর্থনৈতিক স্বাধীনতা না থাকায় ধনতান্ত্রিক সমাজে শ্রেণী বৈষম্য প্রকট। এরূপ সমাজে কয়েকটি স্বাধীনতা হলো: 1. বাক স্বাধীনতা, 2. নির্বাচিত হওয়ার স্বাধীনতা, 3. ভোটদানের স্বাধীনতা, 4. পছন্দ অনুসারে মতাদর্শ গ্রহণের স্বাধীনতা। 78 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক সমাজে স্বাধীনতার প্রকৃতিটি উল্লেখ করো। সমাজতান্ত্রিক সমাজ ধনতান্ত্রিক সমাজকে ধ্বংস করে গড়ে ওঠে।
তবে এরূপ সমাজে শ্রেণীবিরোধ একেবারে বিলুপ্ত হয় না। এখানে উৎপাদনের উপকরণগুলির উপর থেকে ব্যক্তি মালিকানার উচ্ছেদের কাজ চলতে থাকে। মানুষের কাছে বস্তুজগৎ জানার জন্য নতুন অবস্থার সৃষ্টি হয়। তাই সাম্যে রূপান্তরকরণের প্রচেষ্টা চালানোর জন্য কাজ চালিয়ে যেতে হয়। সুতরাং সমাজতান্ত্রিক সমাজে স্বাধীনতা পুরোপুরি ব্যক্তি ভোগ করতে না পারলেও পূর্ববর্তী অবস্থা বা স্তরগুলি অপেক্ষা উন্নততর। ৭৯ নম্বর প্রশ্ন। রলস তার উদ্ধৃতির মধ্যে আদি অবস্থান এর ধারণাটি কোথা থেকে নিয়েছেন? রলস তার আদি অবস্থান বন্ধনীর মধ্যে অরিজিনাল পজিশন এর ধারণাটি কান্টের ধারণা থেকে নিয়েছেন। ৮০ নম্বর প্রশ্ন। অজ্ঞতার অবগুণ্ঠন বলতে কি বোঝো? অজ্ঞতার অবগুণ্ঠন বন্ধনীর মধ্যে ভেল অফ ইগনোরেন্স বলতে রলস বুঝিয়েছেন যে এটি হলো একটি প্রতীকী বিষয় যা আদি অবস্থায় অবস্থিত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আদি অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিদের স্বার্থ বুদ্ধি ও যুক্তিবোধ থাকলেও তাদের সচেতনতা না থাকায় তারা অজ্ঞতার অবগুণ্ঠন উদ্ধৃতির মধ্যে থেকে যায়। ৮১ নম্বর প্রশ্ন। ন্যায় ধারণার কয়েকটি উৎস ও কি কি? ন্যায় ধারণার ৪টি উৎস যথা ধর্ম ১, ২ প্রকৃতি, ৩ অর্থনীতি এবং ৪ নীতিশাস্ত্র। ৪২ নম্বর ৮২ নম্বর প্রশ্ন। ন্যায় শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ উল্লেখ করো। ল্যাটিন শব্দ জাস থেকে ন্যায় শব্দটি এসেছে। অধ্যাপক বার্কার ন্যায়ের ধারণা দিতে গিয়ে ৩টি শব্দের উল্লেখ করেন যথা উদ্ধৃতির মধ্যে জাস, উদ্ধৃতির মধ্যে জাস্টাস এবং উদ্ধৃতির মধ্যে জাস্টিশিয়া, যার অর্থ হলো সংযুক্ত করা বা খাপ খাওয়ানো। অতএব ব্যুৎপত্তিগত অর্থ ন্যায় বলতে এমন এক বন্ধনসূত্রকে বোঝায় যা মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করে। ৮৩ নম্বর প্রশ্ন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কত ধরনের ন্যায়ের কথা বলেছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ৩ ধরনের ন্যায়ের কথা বলেছেন। ১ বন্টনমূলক ন্যায়, ২ সংশোধনমূলক ন্যায় এবং ৩ বিনিময় ভিত্তিক ন্যায়। ৮৪ নম্বর প্রশ্ন। ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? এই প্রশ্নটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024-এর WBCHSC-তে আছে। ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য, ন্যায় হলো সেই সমস্ত শর্তগুলির সমষ্টি যার অধীনে একজন ব্যক্তির ইচ্ছা অন্যের ইচ্ছার সঙ্গে স্বাধীনতার সার্বজনীন আইন অনুসারে যুক্ত হয়। পৃষ্ঠা ৩১, ৮৫ নম্বর প্রশ্ন। অধ্যাপক বার্কার কোন গ্রন্থে ন্যায় ধারণাটি দিয়েছেন? প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি নামক গ্রন্থের ৪র্থ খণ্ডের প্রথম পরিচ্ছদে অধ্যাপক বার্কার ন্যায় ধারণাটি দিয়েছেন। ৮৬ নম্বর প্রশ্ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কী? রাষ্ট্র পরিচালনার ৩ প্রধান স্তম্ভ হল আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার সম্পূর্ণ স্বাতন্ত্র্য হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। ৮৭ নম্বর প্রশ্ন। আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কী বোঝায়? আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা এবং কর্মপদ্ধতির স্বাতন্ত্রীকরণকে বোঝায়। ৮৮ নম্বর প্রশ্ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 2টো বৈশিষ্ট্য লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 2টো বৈশিষ্ট্য হল ১ শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের পূর্ণ স্বাতন্ত্র্য স্বীকৃত হয়, ২ অন্য বিভাগের কাজে কোনো রকম হস্তক্ষেপ না করা। ৮৯ নম্বর প্রশ্ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কয়েকজন প্রবক্তার নাম লেখো। অ্যারিস্টটল, পলিবিয়াস, সিসেরো, বোঁদা, জন লক, মন্তেস্কু, ব্র্যাকস্টোন প্রমুখ হলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্যতম প্রবক্তা। ৯০ নম্বর প্রশ্ন। বর্তমানে কোন কোন দেশের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত হয়েছে? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি দেশের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত হয়েছে।
91 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুটি সমালোচনা লেখো। 1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তব প্রয়োগ যেমন দুরূহ, তেমনি এর বাস্তব প্রয়োগও কাম্য নয়। 2. বাস্তবে এই নীতির পূর্ণ প্রয়োগ সম্ভব নয়। 92 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 4 জন সমালোচকের নাম করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 4 জন সমালোচক হলেন সাবাইন, গিলক্রিস্ট, ল্যাস্কি ও লিপসন। 93 নম্বর প্রশ্ন, সরকারের কটি ভাগ ও কী কী? সরকারের 3টি বিভাগ, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। 94 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে 2টি যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে 2টি যুক্তি হল: 1. এটি স্বাধীনতার রক্ষা কবচ। 2. এই নীতি কর্মকুশলতা বৃদ্ধি করে। 95 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সরকার কোন কোন বিভাগের সাহায্যে কার্যাবলী সম্পাদন করে? গণতান্ত্রিক সরকার শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের সাহায্যে কার্যাবলী সম্পাদন করে। 96 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? সরকারের 3টি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে। 97 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কত প্রকার অর্থ করা যায়? প্রথম অর্থটি কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 3 প্রকার অর্থ করা যায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম অর্থ হল সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না। 98 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বিতীয় ও তৃতীয় অর্থ কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বিতীয় অর্থ হল সরকারের এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তৃতীয় অর্থ হল একই ব্যক্তি সরকারের একাধিক বিভাগের সাথে কোনোভাবেই যুক্ত থাকবে না। 99 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চরম বিকাশ কার হাতে ঘটে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি তাত্ত্বিক আলোচনা থেকে প্রয়োগের স্তরে নীত হয় কোন সময়? ফরাসি দার্শনিক মন্তেস্কু এবং ইংরেজ দার্শনিক ব্ল্যাকস্টোনের হাতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চরম বিকাশ ঘটে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি তাত্ত্বিক আলোচনা থেকে প্রয়োগ স্তরে উন্নীত হয়ে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের সময়। 100 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে কোন রাষ্ট্রকে মনে করা হয়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর ভিত্তি করে কিরূপ শাসন ব্যবস্থা গড়ে উঠেছে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান মনে করা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। 101 নম্বর প্রশ্ন, কোন ধরনের শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ সম্ভব নয়? কারা মনে করেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কার্যকর হলে বাস্তবে বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে? সংসদীয় বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ সম্ভব নয়। জন স্টুয়ার্ট মিল, ব্রুনসলি, ফাইনার, ল্যাস্কি প্রমুখ মনে করেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কার্যকর হলে বাস্তবে বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে। 102 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে স্বাধীনতার রক্ষা কবচ বলে স্বীকার করতে কারা সম্মত নয়? সাবাইন, গিলক্রিস্ট প্রমুখ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে স্বাধীনতার রক্ষা কবচ বলে স্বীকার করতে সম্মত নয়। পৃষ্ঠা 32। 103 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে জৈব মতবাদের সমর্থকরা কি বলেন? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে জৈব মতবাদের সমর্থকরা বলেন, জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেমন পরস্পর বিচ্ছিন্ন হয়ে কাজ করতে পারে না, তেমনি সরকারের বিভাগগুলি কখনোই স্বতন্ত্রভাবে সাফল্যের সঙ্গে কাজ করতে পারে না। 104 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে সমাজতন্ত্রবাদীরা কি বলেন? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে সমাজতন্ত্রবাদীরা বলেন যে সরকার প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কাজ করে, সেই সরকারের বিভিন্ন বিভাগও একই কাজ করবে, সুতরাং ক্ষমতা স্বতন্ত্রীকরণ অর্থহীন।
105 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচকগণ ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণের পরিবর্তে কিসের উপর গুরুত্বারোপ করেছেন? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচকগণ ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বাতন্ত্রীকরণের পরিবর্তে স্বাধীনতার অনুকূল পরিবেশ এবং স্বাধীনতাকামী সদা সতর্ক জনগণের উপর গুরুত্ব আরোপ করেন। 106 নম্বর প্রশ্ন, দুটি বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ দাও। দুটি বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ হল এথেন্স, স্পার্টা। 107 নম্বর প্রশ্ন, মন্তেস্কু কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আলোচনা করেছেন? উদ্ধৃতির মধ্যে চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূল মন্ত্র। উদ্ধৃতি শেষ। কার উক্তি? মন্তেস্কু দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আলোচনা করেছেন। উদ্ধৃতির আরম্ভ, চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূল মন্ত্র। উদ্ধৃতি শেষ। এটি পেরিক্লিসের উক্তি। 108 নম্বর প্রশ্ন, উইলবির মতে সরকারের বিভাগ কটি? পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব কি? উইলবির মতে সরকারের বিভাগ 5টি। না, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়। 109 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি সমর্থন করেন? সরকারের 3টি বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদানের নীতিকে কি বলে? রাষ্ট্রবিজ্ঞানী বোঁদা প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি সমর্থন করেন। সরকারের 3টি বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদানের নীতিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে। 110 নম্বর প্রশ্ন, মার্কিন সংবিধান রচনাকালে কার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সমর্থন জানান? মার্কিন সংবিধান রচনাকালে কারা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সমর্থন জানান? মার্কিন সংবিধান রচনাকালে হ্যামিল্টন ম্যাডিসন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সমর্থন জানান। 111 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য কোন দেশগুলিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো প্রভৃতি দেশগুলিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায়। 112 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শর্ত 3টি কী কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 3টি শর্ত হল: 1. সরকারের 3টি বিভাগ বন্ধনীর মধ্যে শাসন, আইন ও বিচার বন্ধনী শেষ নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে সম্পূর্ণ কাজ করবে। 2. এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। 3. একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। 113 নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য লস অ্যান্ড দ্য থিওরি অফ জাস্টিস গ্রন্থ দুটির রচয়িতার নাম উল্লেখ করো। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতার নাম হলো মন্তেস্কু এবং আ থিওরি অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতা হলেন জন রলস। এখানেই প্রথম অধ্যায় ছোট সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এরপর মক টেস্ট 1। নিচে প্রশ্নগুলির উত্তর দাও। আইনের 2টি বৈশিষ্ট্য লেখো। আন্তর্জাতিক আইনকে আইন বলা সমর্থক 2জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। 2x2 4। নিচের প্রশ্নটির উত্তর দাও। 6x1। স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলির পরিচয় দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 2+4 প্রশ্নের মান। এখানেই শেষ হলো প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ।